বাংলায় একটা শব্দ আছে যে মরার উপর খরার ঘা। একদম ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে আরো 3 গুণ নেওয়া দরকার। একটা না দুইটা না, 20টা যুদ্ধ বিমান তলব করেছে ডক্টর ইউনূস। আমরা বাংলাদেশের পক্ষ থেকে 20টি যুদ্ধ বিমান কিনছি। পাকিস্তান এবং বাংলাদেশ তলে তলে সামরিক চুক্তি করতে যাচ্ছে। অর্থাৎ ভারতের রাফায়েলকে যে নাকানি চুবানি খাইয়েছিল JTNC, এই যুদ্ধ বিমান এখন পেতে যাচ্ছে বাংলাদেশ। এটা দিল্লির জন্য নতুন টেনশনের কারণ। মানুষ কি বলছে, প্রয়োজনে এক বেলা খাবো, তারপর সাদা দিব এখানে কেনার জন্য, অস্ত্র কেনার জন্য। সিরিজ এই 2 উইকসের ভিতরে অনেক ঘটনা ঘটবে। দিস ইজ দ্য বিগিনিং। আরো আসতেছে সবাইকে। এটাই হোক, কোনো ধরনের বক্তব্য এবং যুক্তি এখানে চলবে না। এন্ড উই আর রেডি টু ডু দ্যাট। আগামীকালকে দেখবেন কি একটা জিনিস বাংলাদেশের এখনই ক্রয় করা উচিত বলে আমি মনে করি। এবং মেনি মোর, এবং পাকিস্তানের সাথে তুরস্কের সাথে মিলিটারি অ্যালায়েন্স। বিরাট একটা ঘটনা ঘটে গেছে এবং এই বিষয়ের ইম্প্যাক্টটা এত গভীরভাবে পড়েছে যে তাদের বক্তব্যের টোন, তাদের ভাষার মাধুর্য সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি জানেন, ভারতও বুঝতে পারতেছে যে আমরা যেটা চাইছিলাম সেটা হবে না। ভারতের প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আমরা খাইতাম এখানে, এখন আমাদের ফার্মেসিতে ওই ওষুধগুলো নিষিদ্ধ ঘোষণা করা হবে। আর কেউ ওই ওষুধটা খাবে না, ওই ট্যাবলেট খাওয়াইতে। ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে আরো 3 গুণ নেওয়া দরকার। কারণ আগামী দিনে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, এই দুইটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে কোনো সময় ছোট হোক বড় হোক একটা যুদ্ধ কিন্তু হবে। বিশেষ করে মিয়ানমারের আরাকান গোষ্ঠী যেভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে বা আপনার রোহিঙ্গা ক্যাম্পের যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে প্রতিনিয়ত তারা যেভাবে আধিপত্য বিস্তার করছেন, টেকনাফের নাফ নদীতে, কক্সবাজারের সেন্ট মার্টিন শুল্কতে, এই যে তাদের যে আধিপত্যবাদ, সেটাকে রুখতে হলে আমাদের এমন মেশিনারিজ দরকার। একটা না দুইটা না, 20টা যুদ্ধ বিমান তলব করেছে ডক্টর ইউনূস। আমরা বাংলাদেশের পক্ষ থেকে 20টি যুদ্ধ বিমান কিনছি। আর এই যুদ্ধ বিমান সেই 1900 বা কি বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লক্কর ঝক্কর টান্ডা ফান্ডা এরকম টাইপের যুদ্ধ বিমান না, অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান। প্রায় আপনার 27,060 কোটি টাকা এক একটা বিমানের দাম পড়েছে। প্রায় আমার হিসাবে আপনার প্রায় কত, 20টার দাম 27,000 হইলে 1700 সামথিং নাকি কাছাকাছি, বা 1300 কোটি টাকা একটা যুদ্ধ বিমানের দাম। বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকরণ এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আর 2027 সাল নাগাদ 4.5 প্রজন্মের এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে 27,060 কোটি টাকা। চলতি 2025-26 এবং 26-27 অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। সরাসরি ক্রয় অথবা G2G পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে এটা চুক্তি হয়েছে। সূত্র থেকে জানা যায় এসব যুদ্ধ বিমানের মূল্য 2035 থেকে 36 অর্থ বছর পর্যন্ত, অর্থাৎ 10 বছরের মধ্যে এটা পরিশোধ করতে হবে বাংলাদেশকে। মানে কেন আমাদের কাছে টাকা টোকা নাই আমি জানি না, এই 27,000 কোটি টাকা এটা পরিশোধ করতে এত বছর লাগার কথা কেন? JTC জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত J-10C এর রপ্তানি সংস্করণ। আর আপনাদের খেয়াল থাকার কথা, ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ বিমানে ফ্রান্সের তৈরি ভারতের হাতে যে রাফায়েল যুদ্ধ বিমান ছিল, সেই যুদ্ধ বিমানকে কিন্তু উড়িয়ে দিয়েছিল পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি J-10CE। বুঝতে পারছেন এটার কার্যকরী ক্ষমতা। চীনের কাছ থেকে 20টি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আর প্রতিটি ফাইটারের আপনার জেট কি বলা যায় ব্যয় ধরা হয়েছে $6 কোটি। এছাড়া আপনার এসব যুদ্ধ বিমান আপনার চলতি বছরের মার্চে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি চীনে গেলেন, এরপর থেকে এগুলা ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনার ধাপে ধাপে এখন একদম যাবার আগে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যে আমরা এগুলা হাতে পেতে যাচ্ছি কয়েকটা। এখন এটা কেন দরকার? অনেকে মনে করছেন যে ভাই আমাদের তো যুদ্ধমুদ্ধ নাই, আমরা কেন কিনবো? ভাই বিশ্বাস করেন, উত্তর কোরিয়াটা দেখেন, সারা পৃথিবী তার বাবা ডাকে, তার সাথে কেউ ঝামেলায় যায় না। একটাই কারণ হচ্ছে কি, তার হাতে মেশিনারিজ আছে। আপনি মিয়ানমারকে অনেকে না বুঝে হালকা রাষ্ট্র হিসাবে নেন, কিন্তু মিয়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠীর হাতে যেই মেশিনারিজগুলো আছে, বিদ্রোহী গোষ্ঠীর কাছে, আমার ধারণা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কাছে এতগুলো জিনিস আছে কিনা জানি না। এদের যে পরিমাণ চৌকস ফিট যোদ্ধা আছে, আর রাষ্ট্র হিসেবে মিয়ানমার বাংলাদেশ থেকে সামরিক শক্তিতে অনেক দূর আগানো। এখন বাংলাদেশের উচিত, যেহেতু বিভিন্ন ইস্যুতে মিয়ানমারের সাথে আমাদের একটা টকঝাল সম্পর্ক রয়েছে, ভারতের সাথেও আমরা যুদ্ধ করলে জিতবো না, কিন্তু আমাদের নিজস্ব মেশিনারিজ থাকা দরকার, যেন সম্ভাব্য কোনো যুদ্ধ হলে ভারত যেন ক্যালকুলেশন করে না বাংলাদেশের কাছেও মেশিনারিজ আছে। 27,060 কোটি টাকা এই 20টি বিমান, এবং একটি বিমানের দাম পড়বে $6 কোটি। প্রায় $2.5 বিলিয়ন খরচ করছে বাংলাদেশ এই বিমানগুলো কেনার জন্য। কেন বাংলাদেশ এই বিমান কিনছে যখন ভারত পাকিস্তানের কাছে এই বিমানে নাকানি চুবানি খেয়েছে?
এর নেপথ্যে পাকিস্তানের কোনো পরামর্শ ছিল বাংলাদেশ সেনাবাহিনী বা সরকারের জন্য? এগুলো নিয়ে ঘাটাঘাটি করছে এখন ভারত। সর্বশেষ ভারতের পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসছে বা রিপোর্টগুলো এসছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এখন চীন পাকিস্তানের গতিতে এগুচ্ছে বা তাদের পথ ধরে এগুচ্ছে। এটা দিল্লির জন্য নতুন টেনশনের কারণ। আর তাই দিল্লি এখন চাইছে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী যারা আসবেন তাদের সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি করতে। ইতিমধ্যে বাংলাদেশের একটি বৃহৎ দলের সঙ্গে ভারতের যোগাযোগ চলছে এবং তারা বাংলাদেশকে এমন কিছু শর্ত দিচ্ছে যে শর্তগুলো তারা পূর্বে হাসিনাকে দিয়েছিল। অর্থাৎ ভারত কোনোভাবে চাইছে না বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করুক ভারতকে টপকে গিয়ে। সেই দেশটি, আমাদের প্রতিবেশী বড় দেশটি, আমাদের দেশের বড় দলটিকে বলছে তোমাদেরকে আমরা ক্ষমতায় বসাবো, সব রকম সমর্থন দেব, কিন্তু আমাদেরকে এই শর্তগুলিতে তোমাদের রাজি হতে হবে। তার মধ্যে সামরিক খাতে ভারতের পরামর্শের বাইরে যেন বাংলাদেশ পা না ফেলে, এই শর্তটি থাকবে বা এই শর্তটি আছে। দ্বিতীয়ত, পাকিস্তানকে কোনোভাবেই বাংলাদেশ যেন আর গ্রহণ না করে, অর্থাৎ পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা এখন সৃষ্টি হচ্ছে এটাকে কেটে দিতে হবে। আর চীনের সাথে যে সম্পর্কটা হবে সেটা বাণিজ্যিক অর্থে ভারতের অনুমোদন নিয়ে করতে হবে, অর্থাৎ কোনো সামরিক চুক্তি যেন বাংলাদেশ চীনের সাথে না করে। এখন প্রশ্ন হলো, সেই বড় দলটি কি ভারতের দাবি মেনে নিয়েছে? এটি এখন নিশ্চিত নয়, সেটা হয়তো আগামী দিনের কর্মকাণ্ডের উপর বলা যাবে। পাকিস্তানের বেশ কজন নিউজ রিপোর্টার তার ব্যক্তিগত ব্লগে বলেছেন যে বাংলাদেশের সাথে, বাংলাদেশের সামরিক বিভাগের সাথে পাকিস্তানের সামরিক বিভাগের বেশ যোগাযোগ চলছে, একে অপরের দেশে আসা যাওয়া চলছে সামরিক খাতে দুই দেশের অবস্থানকে দৃঢ় করার জন্য, বা সামরিক খাতে এই দুই দেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়। একদম খোলামেলা যদি বলি, পাকিস্তানের কাছে যা আপডেট আছে, পাকিস্তান বাংলাদেশকে আপডেট করতে চাইছে সামরিক খাতে। কারণ আমরা যত লম্বা লম্বা কথা বলি, ভারতকে টেক্কা দেবার মতো বা ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো একটি দেশ আছে, প্রতিবেশী পাকিস্তান। এছাড়া নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ভারতের সামনে 24 ঘন্টা দূরের কথা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার সাহস নেই, সেটা আমরা কম বেশি দেখছি। তো পাকিস্তান চাইছে বাংলাদেশকে সামরিক খাতে একটা শক্তিশালী অবস্থানে আনতে, যাতে বাংলাদেশকে চোখ রাঙানি দিলে বাংলাদেশ পাল্টা চোখ রাঙানি দিতে পারে পাকিস্তানের মতো। আর এই কাজটি ইউনূস সরকারের হাত ধরে শুরু হয়েছে, কিন্তু এই মুহূর্তে সেটি একটু মন্থর গতিতে এগুচ্ছে। কারণ ইউনূস সাহেব এখন একটা এক্সিট রুট চাইছেন এবং তিনি বুঝতে পেরেছেন তিনি লম্বা সময় দেশের ক্ষমতা থাকতে পারছেন না। আবার তার উপর রাজনৈতিক দলগুলোর চাপ আছে এবং শেষ পর্যন্ত তিনি চাইছেন এমন একটি অবস্থায় বিদায় নিতে যাতে ভারত তার শত্রু না হয়, বাংলাদেশে যারা ক্ষমতায় বসবে তারাও যেন শত্রু না হয়। তাই ইউনূস সরকার তার মূল পরিকল্পনা থেকে কিছুটা হলেও সরে গেছেন, এটি বলা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে না, ইউনূস সরকার তলে তলে কাজ চালিয়ে যাচ্ছেন। আসলে সত্য কোনটা আগামী দিনে হয়তো বোঝা যাবে। এখন ভারতের মূল টেনশন, তাহলে বাংলাদেশ যদি ভারতের বলয় থেকে বেরিয়ে যায়, চীন পাকিস্তানে প্রবেশ করে, তাহলে প্রতিবেশী একটি দেশও থাকবে না ভারতের পক্ষে, যেটি আগামী দিনে ভারতের জন্য একটা মহা চ্যালেঞ্জ। পাশাপাশি ভারত বলছে যে আইএসআইয়ের উৎপাত বা আইএসআইয়ের অ্যাক্টিভিটিস বাংলাদেশে বেড়ে গেছে। এটা ভারতের গণমাধ্যম, ভারতের গোয়েন্দা তথ্যে বারবার উঠে আসছে যে এই মুহূর্তে ঢাকায় রয়ের চেয়ে আইএসআই শক্তি বেশি, এবং বিগত 16 বছর যে পুরো বাংলাদেশকে কন্ট্রোল করেছে এবং আইএসআই কোণঠাসা ছিল, এখন দৃশ্যটা পাল্টে গেছে। বলা হচ্ছে যে এই মুহূর্তে কোণঠাসা, আইএসআই ঢাকা দাপিয়ে বেড়াচ্ছে। এর সত্যতা আমি জানি না, কিন্তু এটা ভারত বলছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন, ইসাক দার, এবং এটিও ছিল ভারতের মাথা ব্যথার কারণ। ভারত বড় বড় চোখ করে দেখছিল কি কি চুক্তি হয়, এবং আমরা লিখেছি যে বাংলাদেশের পেইড ভারতীয় দলের সাংবাদিকরা পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর সফরটিকে বিতর্কিত করতে তারা বারবারই 71 ইস্যুটি টেনে এনেছিল। শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি আমাদের দালাল সাংবাদিকরা।